আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাঞ্জেনা বা হৃদশূলতা। তো এখন আমাদের যে হার্ট আছে, এই হার্টের এই আর্চ অফ যে অ্যাওর্টা যেটা আছে, এই অ্যাওর্টা থেকে দুটো ব্রাঞ্চ বের হয়। এই অ্যাওর্টা থেকে, এই যে এখানে অ্যাওর্টার গোড়া থেকে, মানে হচ্ছে বেজ অফ দ্য অ্যাওর্টার নিচ থেকে অ্যাসেন্ডিং অ্যাওর্টা যেটা বলা হয়, এই অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা অ্যাওর্টা, মূল কথা হচ্ছে অ্যাওর্টা থেকে একটা ব্রাঞ্চ বের হয়, এক সাইড থেকে আরেক সাইড থেকে আরো একটা ব্রাঞ্চ বের হয়। এই ব্রাঞ্চগুলা, এটা হচ্ছে রক্তনালী। এদেরকে কি বলে? এদেরকে করোনারি আর্টারি বলে। নাম কি? করোনারি ধমনী। এটা হচ্ছে একটা রাইট, এটা লেফট, বাম করোনারি ধমনী, বাম করোনারি ধমনী, আর হচ্ছে ডান করোনারি ধমনী, ডান করোনারি। দেখো এই সকালবেলা যদি এরকম ডিস্টার্ব করে ঝামেলা সকালে ডিস্টার্ব করে একদিন শুক্রবারে কি আছে? শুক্রবার তো কিছু শুক্রবার কেন সকালে আসবে? কি তা করতে না 8টার দিকে দিবে না শুক্রবার সকালে অন্য দিন 12টা বাজে না না, অন্যদিন তো চেঞ্জ হবে, অন্যদিন তো চেঞ্জ হবে, চেঞ্জ করে দেন না 12টা। স্কুল তো শুধু বৃহস্পতিবার আরে কলেজ আছে না? আমার কলেজ আছে তো। তোমাদের তোমাদের 3টার সময় একটা ব্যাচ থাকবে আর সন্ধ্যার সময় একটা ব্যাচ। সন্ধ্যাটা রবি সোমবার না? আরে কি রবি মঙ্গল রবি মঙ্গল বৃহস্পতি না, তোমার শুক্রবার একটা থাকবে আর দুইটা হচ্ছে তোমার রবিবার। তাহলে আমরা শনিবারটা থাকবো। বুঝতে পারছো? তোমাদের আগামী সপ্তাহে তোমরা, আচ্ছা তোমরা কয়টায় আসবা? 7টা না, এখন তো 6:11-তে আজান দেয়, নামাজ শেষ 6:30 বাজবে, 6:30টার মধ্যে ইনশাআল্লাহ শুরু করবো। এই মিয়া, তুমি নামাজটা সব জায়গা থেকে এসে নামাজটা পড়বে, এনে করে দেওয়ার ক্লাস করবে। তাহলে 3টার দিকে করতে হ্যাঁ, 3টাটা কোন দিন? 3টাটা ওইটা হচ্ছে তোমার শনি সোম শুক্রবারে একটা আছে, আর মঙ্গলবার একটা থাকবে, রবিবার একটা থাকবে। রোববার দিয়ে না স্যার, না তোমাদের, তার আমরা শনিবারে না ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের একটু পরে বলবো। তারা আমাদের যে হার্ট আছে, এই হার্টের, এই দাঁড়াও, এই হার্টের দুইটা ব্রাঞ্চ বের হয়। এই কথা বলিস না, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই আমাদের যে হার্ট আছে, আমাদের হার্টের যে মাংস আছে, মাসেল আছে, এটা হচ্ছে মায়োকার্ডিয়াম, এটাকে বলে। আমরা জানি যে হার্টের 3টা মাসেল স্তর, মাংসের স্তর আছে। সবার বাইরের দিকে হচ্ছে এপিকার্ডিয়াম, মাঝখানে মায়োকার্ডিয়াম, তারপরে এন্ডোকার্ডিয়াম, জানি। তো এখন মায়োকার্ডিয়ামটাই হচ্ছে আমাদের মাসেল, যেটা সংকোচন প্রসারণ করে, তাই না? এখন তাহলে আমাকে বলো যে এই যে মায়োকার্ডিয়াম যে স্তর আছে, আর সবার ভিতরে হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই এন্ডোকার্ডিয়াম সে রক্ত পায় কোথা থেকে? এন্ডোকার্ডিয়াম রক্ত পায় সে যে পাম্প করতেছে ওই পাম্পের রক্ত থেকে। হ্যাঁ, কিন্তু মায়োকার্ডিয়াম কিন্তু ওকে রক্ত দেওয়ার জন্য আলাদা নালী রাখবে, কারণ ও তো ডাইরেক্ট রক্তের সাথে কানেক্টেড না। কথা বুঝছো না? মানে কোনো কিছু যে এন্ডোকার্ডিয়াম যে চেম্বার, ও রক্ত তো ডাইরেক্ট এরকম করে পাম্প করে বের করে দিচ্ছে, দ্যাট মিনস রক্ত ওর সাথে লাগানো। কিন্তু মায়োকার্ডিয়াম তো আরো একটু বাইরের দিকে, যার জন্য, এবং মায়োকার্ডিয়ামের মূলত ও মাসেল সংকোচন প্রসারণ করে, ওর জন্য শক্তি লাগবে। এর জন্য ওর জন্য আলাদা রক্ত সাপ্লাই আছে, ওদের জন্য এই করোনারি আর্টারি আছে আলাদা করে। ওই মায়োকার্ডিয়ামের সাপ্লাই দেওয়ার জন্য, রক্ত সাপ্লাই দেওয়ার জন্য আলাদা করে রক্তনালী আছে। সেই রক্তনালীটাকে বলা হয় ডান করোনারি আর্টারি, আর একটা বাম করোনারি ধমনী। এই করোনারি ধমনী, এখন চিন্তা করো, এই ধমনীগুলোর মধ্যে যদি কোনো ব্লক হয়, যদি কোথাও বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? এবং এই করোনারি ধমনীগুলা তারা আবার সামনের দিকে যে সামনের অংশে সাপ্লাই দেয়, আবার একটা ব্রাঞ্চ হচ্ছে
তোমার সার্কিমফ্লেক্স আর্টারি বলে অংশ, এইটা গিয়ে সাপ্লাই দেয় পেছনের দিকে। কথা বুঝছো না? এই ব্রাঞ্চটা গিয়ে সাপ্লাই দেয় পুরো পেছনে সাপ্লাই করে, আবার ওটা সামনের দিকে সাপ্লাই দেয়, আবার এটা আবার পেছনের দিকে সাপ্লাই দিয়ে তারা আবার কি হবে, ধমনীগুলো আবার কিসে পরিণত হয়? শিরা। শিরা হবে, শিরাগুলো আবার পেছনের দিকে। এটা আসলে 3 ডাইমেনশনে যদি করি তাহলে পেছনের দিকে একটু একসাথে হয়ে সবগুলো একসাথে হয়ে রাইট অ্যাট্রিয়ামে এসে শেষ হয়। বুঝতে পারছো? কথা বুঝো নাই? এই ধমনীগুলো তো এখান থেকে সব সাপ্লাই দেওয়ার পর একসাথে হবে পেছনের দিকে, সবাই পেছনের দিকে একসাথে হবে শিরা আকারে। শিরা আকারে নালীতে একসাথে হয়ে করোনারি সাইনাস তৈরি করবে। এই করোনারি সাইনাসটা আলটিমেটলি আমাদের রাইট অ্যাট্রিয়াম, হার্টের যে ডান পাশে যে চেম্বারটা আছে এই চেম্বারটাতে শেষ হবে। কথা বুঝতে পারছো? তো এখন তাহলে আমাকে বলো তো যে রাইট অ্যাট্রিয়ামে কয়টা জায়গা থেকে রক্ত আসে? 3টা জায়গা থেকে। গুড। একটা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা আর করোনারি সাইনাস। কারণ কারো যদি এই করোনারি আর্টারি ধমনীতে যদি কোনো ব্লক থাকে তাহলে সাপোজ মনে করো ব্লকটা এখানে হয়ে গেছে, এটা তো তখনই এসি লাগবো। না, আপনার লাল রংটা তো বোঝা যায় না। আরে স্যার কেমন স্যার ক্যামেরার ভিতরে বোঝা রূপটা না এসি দিয়ে দিছি, এসি দিয়ে দিছি। আচ্ছা দেখো এই করোনারি আর্টারি সামহাও তোমার এখানে ব্লক হয়ে গেল, আপনি চিটার তাহলে কি হবে? অ্যাডজাস্টমেন্ট আলাদা বলেন এক্সারসাইজ। চিটার এটা একটা ভুল ওয়ার্ড জানো? চিটার কোনো ইংলিশে নাই, না ইংলিশে নাই চিট। আপনি কি দেখো এই কোথাও যদি ব্লক হয়ে যায়, সাপোজ এই করোনা আর্টারির মধ্যে কোথাও ব্লক হয়ে গেল, তাহলে এই জায়গার মধ্যে সাপ্লাই দিতে পারবে? দিতে পারবে না। তখন আবার হার্টে পাম্প করার জন্য তার শক্তি লাগবে, শক্তি কি পাবে? সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি সে পাবে? পাবে না। কেন পাবে না? কারণ সেটা ব্লক হয়ে গেছে, কারণ মাসেলগুলো উইকনেস হয়ে যাবে এবং সে একটুতেই হাঁপিয়ে যাবে। বলবে যে আমি সিঁড়িতে উঠতে গেলে আমি একতলা উঠলে তারপর আবার আমার বুকে ব্যথা করে, এবং বলবে যে আমার এই জায়গায় ব্যথা করে, স্পেসিফিকভাবে বলবে। করোনা আর্টারির মানে অ্যানজাইনার যে ব্যথাগুলো হয়, ব্যথাগুলো নর্মালি তোমার অনেক কারণে বুকে ব্যথা হতে পারে, ফুসফুসের সমস্যার কারণে হতে পারে, তারপরে তোমার গ্যাস্ট্রিকের সমস্যার কারণে হতে পারে, তারপর হাড়গোড়ের সমস্যার কারণে হতে পারে। কিন্তু তোমার হার্টের বা করোনারি ডিজিজ তুমি কিভাবে আলাদা করবা সেটা হচ্ছে জিজ্ঞেস করবা যে আপনার এই ব্যথাটা খাইলে কম বাড়ে কিনা, খাওয়ার সাথে রিলেটেড আছে কিনা, খাইলে কমে অথবা বাড়ে এরকম হয় কিনা, তাহলে তুমি কি বুঝবা? তাহলে এটা হচ্ছে গ্যাস্ট্রিক পেইন হবে। আবার যদি তোমার শ্বাস নিঃশ্বাস এর সাথে সম্পর্কযুক্ত হয়, তাহলে জোরে শ্বাস নেয় অথবা আস্তে করে শ্বাস নেয়, তাহলে এটা ফুসফুসের সাথে সম্পর্ক, অথবা কাফ আছে কিনা, কফ আছে কিনা, কাশি দিলে ব্যথা করে কিনা, এরকম জিজ্ঞেস করলে মোটামুটি বোঝা যাবে তার রেসপিরেটরি ট্র্যাকের সমস্যা। আর যদি আমাকে বলে যে আমি উঠতে গেলে অথবা কাজ করতে গেলে হাঁপিয়ে যাই, তাহলে আমি কি বুঝবো? তাহলে বুঝবো যে এটা হচ্ছে তার করোনারির সাথে সমস্যা, এটা হার্টের সমস্যা। কারণ হার্ট যখন বেশি বেশি পাম্প করতেছে তখন তার অক্সিজেনের ডিমান্ড বাড়তেছে, কিন্তু সেই অনুসারে সে অক্সিজেন আসতে পারতেছে না। অক্সিজেন এবং নিউট্রিশন আসতে না পারার কারণে তখন এই মাসেলগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং সেক্ষেত্রে তার ব্যথা করে। বুঝতে পারছো? তো বলে যে আমি আবার রেস্ট নিলে আমি ঠিক হয়ে যাই, রেস্ট নিলে আমার ঠিক হয়ে যাবে, তাহলে এটা হবে করোনারি হার্ট ডিজিজের লক্ষণ। তাহলে লেখা হচ্ছে হৃদশূলতা, লিখছো বড় করে লেখা হৃদশূলতা, লেখো করোনারি ধমনী, করোনারি ধমনী হৃদপিণ্ডের নিজস্ব হ্যাঁ হৃদপিণ্ডের নিজস্ব মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ করে মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ করে। হ্যাঁ, হৃদপিণ্ডের নিজস্ব করোনারি ধমনী হৃদপিণ্ডের নিজস্ব মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ করে।
তারপর লেখো যে এই ধমনী কোথাও এই ধমনীর গায়ে চর্বি জমলে, এই ধমনীর গায়ে চর্বি জমলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায়। হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ কমে যায়। ফলে বুকে ব্যথা, রক্ত সরবরাহ কমে যায়, ফলে বুকে ব্যথা অনুভব হয়। বুকে ব্যথা অনুভব হয়। একে অ্যানজাইনা বা হৃৎশূলতা বলে। একে অ্যানজাইনা বা হৃৎশূলতা বলে। দেখো, অ্যানজাইনা হার্ট অ্যাটাকের পূর্ব লক্ষণ। এটা কিন্তু অ্যানজাইনা হয়েছে মানে এমন না যে সে মরে গেল, ঠিক আছে, কিন্তু তার মরার সম্ভাবনা আছে। তোমার যদি ওষুধ ঠিক মতো যদি না খাও, বা তুমি যদি বাইপাস সার্জারি না করাও, বা তুমি যদি ট্রিটমেন্ট ঠিক মতো না নাও, তাহলে রিং যদি না বসাও, রিং বসাইতে হয়। তো বলে না রিং বসাইছে, এই যে ওই আর্টারির মধ্যে ওইখানে গিয়ে তোমার রক্তের মধ্যে গিয়ে, মানে আমাদের হাতের যে আর্টারি আছে অথবা পায়ের যে বড় বড় আর্টারি আছে, ধমনী আছে, ওই দিকে ছিদ্র করে ওই দিক দিয়ে একটা ক্যাথেটার ঢুকে একদম হার্টের মধ্যে নিয়ে যায়, একদম হার্টের ওই পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওই একটা ডাইরেক্ট এক্সরে মেশিনের সামনে রাখে। নর্মালি তো তুমি হার্টের এটা দেখতে পাবা না, নর্মালি হার্টের গঠন দেখা যায় না। কেন? তুমি হাড়গোড় ছাড়া কিন্তু এক্সরেতে কোনো কিছু বোঝা যায় না। কিন্তু এখানে ওই ক্যাথেটার মাথার যখন আসে, তখন বাইরে থেকে এরকম করে ডাই মারে, রং, এক ধরনের মানে কেমিক্যাল সাবস্টেন্স দেয়। দিলে তখন ওই কেমিক্যাল সাবস্টেন্স যখন ভেতর দিকে ঢুকে, তখন এইটার একটা ছবি তোমার পেছনের দিকে ভেসে উঠবে, তো এক্সরের মধ্যে ভেসে উঠবে। আচ্ছা, ওইটা পরের কথা। এখন যখন দেখবে যে এরকম নালীটা এরকম হয়ে গেছে, এরকম মাঝখানে এরকম চিপসে গেছে, আবার মোটামুটি এরকম, তাহলে আমি কি বুঝবো? তাহলে মাঝখানে একটা কি হয়ে গেছে, ব্লক হয়ে গেছে না, মাঝখানে রাস্তাটা কি হয়েছে, সংকুচিত হয়ে গেছে, এরকম আসবে। তাহলে সেখান থেকে আমরা বোঝা যাবে যে আসলে কোথায় ব্লক আছে এবং কত পার্সেন্ট ব্লক আছে, এরকম করে বের করা যায় কোন আর্টারিতে ব্লক আছে। ব্লকটা যদি মাইল্ড হয়, এখানে অনেকগুলো ব্রাঞ্চ আছে, এটা ডিপেন্ড করে কোনটাতে তার হয়েছে। যদি একদম গোড়াতে যদি ব্লক হয়, তাহলে সেক্ষেত্রে তার মরার সম্ভাবনা বেশি। কিন্তু যদি তোমার সাইডের গুলাতে, ছোট গুলাতে হয়, তাহলে সেক্ষেত্রে মরার সম্ভাবনা কম। তাহলে এই অ্যানজাইনা, হ্যাঁ, রিং পরায় কেমনি পরে কি করা হবে? আমি তো বুঝলাম যে এখানে ব্লক আছে, আমি শিওর হইলাম, এটাকে বলা এনজিওগ্রাম। এই টেস্টের নাম হচ্ছে এনজিওগ্রাম। আর তারপরে হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি মানে সেটাকে মেরামত করে দেব। মেরামত করব কিভাবে? আমি এটাকে একটা সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে বাইপাস করে দেয়া। এখান থেকে আমি একটা নালি এনে এই যে এইরকম করে আমি তাকে একটা বাইপাস ধমনী বানাই দেব। তাহলে এটা কি হয়ে গেল, এখানে ব্লকটা আর থাকলো না, এই ধমনীটা দিয়ে রক্ত ডাইরেক্ট এখানে আসবে। এখন এখানে যে আসবে, তো এই ধমনীটা কোথা থেকে আনবো? এটা পায়ের মধ্যে থেকে, অথবা এক্সট্রা যে ধমনী শিরাগুলো আছে, এই শিরাগুলো নিয়ে আসবে। কিছু আমাদের এক্সট্রা শরীরে শিরা আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এটা তোমার সার্জারি করে, তোমার হার্টের মধ্যে এরকম সার্জারি করতে হয়। তাহলে এটা গেল বাইপাস। অথবা আমরা কি করতে পারি? রিং বসাতে পারি। আমরা একদম এদিক থেকে ঢুকাবো, একদম ক্যাথেটার চিপসানো একটা ছোট একটা ক্যাথেটার মাথায় রিংটা রাখবো, রেখে নেওয়ার পর এখানে যখন নিয়ে যাব, তখন এটাকে ফুলিয়ে দেবো, বড় করে দেবো। তাহলে এই রাস্তাটা ডাইলেট হয়ে গেল, প্রসারিত হয়ে গেল। তাহলে এই দিক দিয়ে ব্লাড সাপ্লাই ভালো হবে, এই যে ব্লাড সাপ্লাই হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কি করি? হ্যাঁ, আছে তো সমস্যা, সব কিছু তো ঝামেলা আছে। সবচেয়ে ভালো হলো তোমার বাইপাস সার্জারিটা সবচেয়ে ভালো হবে, বাইপাস করলে সবচেয়ে ভালো হবে।
রিং রিং বসানো তাহলে এটাকে রিংটা স্টেন্টিং কিসের? বলা হয়, করোনারি স্টেন্টিং। হ্যাঁ, রিংটা কিসের? রিংটা হচ্ছে বিভিন্ন মেটালের থাকে, বিভিন্ন তোমার সাবস্টেন্স থাকে, বিভিন্ন মেটালের অথবা বিভিন্ন ধরনের পদার্থের এরকম থাকে। এক একটা রিং এটা এটা এর উপর ডিপেন্ড করে, প্রাইস ওর উপর ডিপেন্ড করে। এটাতে লড়বো না, হ্যাঁ, এটাতে চলে নড়বে কেন? নড়বে না। ওরকম করে এটাকে তো প্রসারিত করা হয়েছে। আর রক্ত সাপ্লাইতে এমন না যে তোমার ঝড়ের বেগে রক্ত আসতেছে। ও, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে একমাত্র এই একমাত্র করোনারি আর্টারি যেটা তোমার সব ধরনের ধমনী হার্ট সংকোচনের সময় রক্ত সাপ্লাই করে, কিন্তু একমাত্র এই ধমনীগুলা হার্ট যখন প্রসারিত যখন হয় তখন সে রক্ত সাপ্লাই, যখন সে প্রসারিত হয় তখন সে রক্ত সাপ্লাই করে। কথা বুঝছো না? মানে এইখান থেকে হার্ট কি করে, পুরা চেম্বারে পাম্প করে রক্ত সব বের করে দেয়, এদিক থেকে চলে যায়, তখন সারা শরীরে সাপ্লাই হয়, তাই না? কিন্তু ওরা যখন আবার এটা ডাইলেট হবে, মানে এই হার্ট আবার প্রসারিত যখন হবে, তখন আবার কিছু রক্ত পেছনের দিকে যে আসে, তখন আবার এইটা ভিতরে ঢুকে। করোনারি সাইনাসের হবে। বুঝতে পারছো? তো এটার মধ্যে ব্লাড সাপ্লাই আছে, বাট এটা প্রেশার অত বেশি না। এখন কথা হলো, লেখো তাহলে কোন ক্লাসে? এনজাইনার, আচ্ছা আরটা লেখো, হার্ট অ্যাটাক। এনজাইনা গেল, হার্ট অ্যাটাক লেখো। তোমাদের বইয়ে এনজাইনার সম্বন্ধে বেশি কিছু নাই, হার্ট অ্যাটাক লেখো। লেখো লেখো যখন 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 হার্ট অ্যাটাক শুরু হয়। হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে, কিসের? মানে হৃৎপিণ্ডের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে, হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। কোন অংশ, হৃদযন্ত্রের কোনো অংশে রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়। রক্ত জমাটা লেখো না, আগে লেখো তুমি, আমি বলতেছি। যাবে। কিংবা বাধাগ্রস্ত হয়, রক্ত জমাট বাঁধার কারণে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, কিংবা বাধাগ্রস্ত হয় এতে এতে হৃৎপিণ্ডের কোষ বা পেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে হৃৎপিণ্ডের কোষ বা টিস্যু বা পেশি ক্ষতিগ্রস্ত হয়। বা পেশি ক্ষতিগ্রস্ত হয়। একে মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা করোনারি থ্রম্বোসিস বা হার্ট অ্যাটাক বলে। একে মায়োকার্ডিয়াল ইনফার্কশন ইনফার্কশন বা এমআই বা করোনারি থ্রম্বোসিস বলা হয়। আটারে কি দেখছে এখানে, ইনফার্কশন বা করোনারি থ্রম্বোসিস। করোনারি থ্রম্বোসিস হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্ট অ্যাটাক বলে। একে মায়োকার্ডিয়াল ইনফার্কশন এমআই বা করোনারি থ্রম্বোসিস বা হার্ট অ্যাটাক বলে। হার্ট অ্যাটাক লিখছো, করোনারি থ্রম্বোসিস বা হার্ট অ্যাটাক বলে। আবার উপরে দেখো, যদি সামহাও আমাদের এই হার্টের যে চেম্বারগুলো আছে, আসলে এগুলো আসলে অনেক বিশাল কথা, তোমাকে একটা এনে বোঝানো অনেক কঠিন। প্র্যাকটিক্যাল দেয় নিয়ে আয়, হার্টটা নিয়ে আয়।
দেখো আমাদের হার্টের যে ভালো আছে এত না কিন্তু দিবে তুই একটা বলবো দেখো আমাদের ওই যে বললাম যে এই দেখো করোনারি আর্টারির মধ্যে আস্তে আস্তে চর্বি জমতেছে, তাই না? চর্বি জমে জমে এই লুমেনটা আস্তে আস্তে কি হচ্ছে, ছোট হচ্ছে, চিকন হয়ে যেতেছে। তাহলে সাপোজ এই চিকন যদি হয় তাহলে সামহাও রক্তের মধ্যে যদি কোথাও জমাট বাঁধে, সামহাও কিছু জমাট বাঁধছে, তাহলে এটাকে বলা হয় থ্রম্বাস। মানে রক্তের মধ্যে যদি কোনো সলিড, লিকুইড অর গ্যাসিয়াস সাবস্টেন্স যদি তৈরি হয়, সলিড আর লিকুইড, মেনলি হচ্ছে সলিড আর লিকুইড বা সলিড আর সেমি সলিড কোনো সাবস্টেন্স তৈরি হতে পারে। এটা হতে পারে রক্ত জমাট বাঁধার কারণে, এটা কিছু কিছু জিনিসপত্র তৈরি হতে পারে। এটা সেমি সলিড আছে, সলিড সেমি সলিড আছে বিভিন্ন। তোমার অনেক সময় দেখা যায় কারো যদি তোমার প্রেগনেন্সি ডেলিভারি যখন হচ্ছে তখন সেক্ষেত্রে অ্যামনিওটিক ফ্লুইড আসতে পারে, অথবা কারো যদি তোমার থাকে হাড় গোড় ভেঙে যায় সেখান থেকে অস্থি মজ্জা রক্তে চলে আসতে পারে, অথবা কারো যদি তোমার অনেক তোমার কি হয়েছে, আর কি কারণে হতে পারে, আরো অনেকগুলো কারণ আছে যার কারণে কি হতে পারে, তোমার এই রক্তের মধ্যে কোথাও অথবা ব্লিডিং ডিজ অথবা হাইপার কোলেস্টেরলেমি আছে, মানে কোলেস্টেরল লেভেল অনেক বেশি, তাহলে কোথাও যদি চর্বি জমে আস্তে আস্তে এই চর্বি জমে 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 এই জায়গায় যে চর্বি জমবে এক পর্যায়ে এই চর্বিটা বের হয়ে আসবে। মানে রক্তনালী থেকে এক জায়গায় তৈরি হয়ে আসছিল এরকম এরকম আস্তে আস্তে এখানে একটু একটু চর্বি জমে 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 এরকম বড় একটা জিনিস হচ্ছে। এক পর্যায়ে কি হবে, রক্ত ধাক্কা লাগার কারণে এখান থেকে বিরাজ হয়ে যেতে পারে, বিরাজ হয়ে গিয়ে এই ঘুরতে পারে, অথবা সে যদি হার্টের ভেতরে যায় তাহলে যদি এখানে যদি সে ঢুকে তাহলে কি এই জায়গাটা বন্ধ করে দিবে, অথবা তার সাইজ অনুসারে সে কতটুকু সাইজের আছে সেই অনুসারে কি করবে, রক্তনালীকে ব্লক করে দিবে। ফুসফুসের ধমনীটাকে বন্ধ করে দিতে পারে, ব্রেনের ধমনী বন্ধ করে দিতে পারে, পায়ের ধমনী বন্ধ করতে পারে। তখন এটা যদি হার্টে হয় তাহলে তখন সাথে সাথে কি হবে, হার্টের মধ্যে যদি হয় তাহলে এই মাংসের হার্টের যে মাসেল আছে এখানে কি সাপ্লাই বাড়বো না মানে ওদের অক্সিজেনের পরিমাণ সাপ্লাই কমবে না বাড়বে, কমবে। ফলে মাসেলগুলো কি হবে, আস্তে আস্তে মরে যাবে। একমাত্র আমাদের হার্ট এবং ব্রেইন এই দুই ধরনের মাসেল কখনো রিজেনারেট করে না, মানে সে আবার নতুন করে তৈরি হতে পারে না, একবার মরে গেছে তো মরে গেছে। এবং আস্তে আস্তে কি হবে, এটাকে বলে হার্ট অ্যাটাক। এই হার্ট অ্যাটাক তোমার ওই যে বললাম যে হার্টের ভালভের মধ্যে দেখো অনেকের আবার বাতজ্বর থাকে, এই হালভের মধ্যে কি থাকে, ভালভগুলো অনেক সময় দেখা যায় যে ঝামেলা থাকে, তো ওইখানে রক্ত ওইখানে যখন যায় তখন বাড়ি খায়, রক্তের মধ্যে বাড়ি লাগে, তখন সেক্ষেত্রে রক্ত বাড়ি রাখলে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেশি। স্টেনোসিস বলে এটাকে, মাইট্রাল স্টেনোসিস। যেখানে মাইট্রাল ভালভ, এটার নাম কি, মাইট্রাল ভালভ বলে না, মাইট্রাল ভালভ এটার নাম কি, ট্রাইকাসপিড ভালভ। তো চিন্তা করো যে দরজা খোলার কথা, খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে, কিন্তু দরজাটা বন্ধ হয়ে আছে, তাহলে রক্ত যাইতে পারবো, একটু মানে একটু ফাঁকা আছে, তাহলে রক্ত যখন যাইতে পারে না তখন কি হয়, রক্ত বাড়ি লাগে, রক্তে একটা টার্বুলেন্স ফিল করে, তখন সেই রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বেড়ে যায়। যখনই রক্ত জমাট বাঁধবে তখন ওই জমাট বাঁধা অংশ যে কোনো জায়গায় গিয়ে সে ব্লক করে দিতে পারে। তখন সেক্ষেত্রে যদি হার্টের নিজস্ব করোনারি আর্টারির মধ্যে যদি ব্লক করে, সাপোজ একজন মানুষ এখানে ব্লক হয়েছে, এখানে ব্লক হয়ে গেল, আবার আগে থেকে তার কোলেস্টেরল বেশি থাকার কারণে ওর লুমেনটা অর্ধেক এরকম হয়ে আছে, অর্ধেক হয়ে আছে, মানে আগে থেকে করোনারি ধমনীর যে লুমেন মাঝখানে যে নাড়িটা, এই নাড়িটা অর্ধেক এরকম বন্ধ হয়ে আছে, জমাট বাঁধা রক্ত যখন এখানে যাবে তখন সুন্দর করে এটা ব্লক করে দিবে না, ব্লক করে দিবে। এবং দুই পাশে যদি একবারে ব্লক করে তাহলে হঠাৎ করে মারা যাবে, হঠাৎ করে মারা গেছে, বলেন না যে হঠাৎ করে মরে গেছে, এরকম যদি কেউ হঠাৎ করে মরে তাহলে বুঝবে তার হার্ট অ্যাটাকে, মানে হার্টের হৃদপিণ্ডের সমস্যার কারণে মারা গেছে। মানুষের মরতে অ্যাটলিস্ট তোমার 24 ঘন্টা লাগে, 24 থেকে 48 ঘন্টা সিমটম ছাড়া যদি মারে। হ্যাঁ, হার্ট বসাতে কি তোমার ইয়ে লাগে, মানে 2-1 মিনিটের মধ্যে করে ফেলবি, হ্যাঁ 1 ঘন্টার মধ্যে করে ফেলবি।
হার্ট বসানো এরকম করে হয় নাই। হার্ট যে বসাবে এটা অনেক ফ্যাক্টর আছে, অনেক বিষয় তোমার জড়িত। তোমাকে এটা একদম সিম্পল জিনিস না, কিন্তু তোমার কার্ডটা নিবা, কার্ড থেকে নিবা, তারপরে হচ্ছে তোমার টাইপিং মিলবে কিনা, টিস্যু টাইপিং মিলবে কিনা, তার রক্ত গ্রুপ মিলবে কিনা, তার মধ্যে বডির ডিফেন্স সিস্টেম কেমন, তারপরে হলো হার্ট ট্রান্সপ্লান্টেশন করার ব্যবস্থা আছে কিনা, কত কিছু এখানে জড়িত। আর একটা ট্রান্সপ্লান্টেশন করার জন্য তোমার অনেকক্ষণ সময় লাগবে। হার্ট নর্মালি ট্রান্সপ্লান্টেশন এরকম তো করে না, বাংলাদেশে এরকম সিস্টেম নাই। আচ্ছা নেক্সট তারপরে লেখো হার্ট অ্যাটাকের কারণ লেখো। হার্ট অ্যাটাকের কারণ লেখো। এক নম্বর লেখো ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্ত চর্বি আধিক্য। এক নম্বরে লেখো ধূমপান, কমা ডায়াবেটিস, কমা উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ, রক্তের চর্বি পরিমাণ আধিক্য। ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, এটা তো কমন থাকে। ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তের চর্বির আধিক্য। হ্যাঁ, ধূমপানে যে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, নিকোটিন গিয়ে রক্তনালীর মধ্যে ক্ষতিগ্রস্ত করে, ফলে রক্তনালীর মধ্যে আস্তে 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 এখানে তোমার চর্বি জমতে পারে, অথবা অনুচক্রিকা জমে এক পর্যায়ে ব্লক করে দিতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি, কমা দিয়ে লেখো, বা পারিবারিক আচ্ছা বংশগত ওইটার মধ্যে লেখো, এক নম্বরে লেখো, ওই লাইনের মধ্যে লেখো, শেষ। বংশগত কারণে, মানে কারো বংশে যদি থাকে হার্ট অ্যাটাক হয়ে মরে গেছে, হ্যাঁ সামহাও একজনের মনে কর যে দাদাও মরে গেছে হার্ট অ্যাটাকে, বাবাও মরে গেছে, তাহলে তার হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আচ্ছা তারপরে লেখো বংশগত কারণে। আচ্ছা এখানে ওই মূল কথা হচ্ছে লেখো যে রক্তনালীতে চর্বি জমে, না 2 নম্বর দিয়ে লেখো, রক্তনালীতে চর্বি জমে রক্তনালীর ধমনী, রক্তনালীর লুমেন বা গহ্বর ছোট হয়ে যায়। চর্বি জমে রক্তনালীর গহ্বর ছোট হয়ে যায়, একে অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। অ্যাথেরোস্ক্লেরোসিস বলে। তাহলে লেখো যে এর ফলে করোনারি ধমনী, লেখো এর ফলে, দাঁড়িয়ে দিয়ে লেখো, এর ফলে করোনারি ধমনী হঠাৎ বন্ধ হলে হার্ট অ্যাটাক হতে পারে। তারপর লেখো যে হ্যাঁ 3 নম্বর লেখো অতিরিক্ত মানসিক চাপ। শারীরিক ক্রিয়া
অতিরিক্ত মানসিক চাপ, শারীরিক ক্রিয়া, মানসিক চাপ, শারীরিক ক্রিয়া বেড়ে গেলে শারীরিক ক্রিয়া হার্ট অ্যাটাক হতে পারে। তারপর দেখো রক্তে অণুচক্রিকার কার্যকারিতা বেড়ে গেলে, রক্তের অণুচক্রিকার কার্যকারিতা বেড়ে গেলে, রক্তের অণুচক্রিকার কার্যকারিতা যদি বেড়ে যায়, রক্তের অণুচক্রিকার কার্যকারিতা বেড়ে গেলে অণুচক্রিকার কার্যকারিতা বেড়ে গেলে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হতে পারে। হ্যাঁ, বেড়ে গেলে কার্যকারিতা বেড়ে গেলে রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক হতে পারে। লক্ষণ লেখো। হ্যাঁ, 1 নম্বর লেখো বুকে ব্যথা, বুকে কমা কাঁধ বাহু, বুকে কমা কাঁধ কমা বাহু কমা পিঠে, ব্যথা অনুভব করা, পিঠে ব্যথা অনুভব করা। তারপর লেখো অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব এবং অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া। 3 নম্বরে লেখো শ্বাসকষ্ট, শীতল ঘাম, হ্যাঁ শীতল ঘাম হাওয়া, হ্যাঁ শীত মানে ঘাম হাওয়া, ঘাম লেখো, শীতল মিতল লাগতো না, ঘাম, হ্যাঁ ঘাম হাওয়া। তারপরে শ্বাসকষ্ট হবে, ঘাম হইতে পারে। আরটা হচ্ছে কি, আর এর মধ্যে তোমার বমি বমি ভাব, ক্ষুধামন্দা এবং ট্যাকিকার্ডিয়া আছে, এটাকে বলে মানে দ্রুত হৃদস্পন্দন। এই 4 নম্বরে লেখো দ্রুত হৃদস্পন্দন বা অনিয়মিত নারী স্পন্দন। নারী মানে বয়সের না কিন্তু ডয়মনের অনিয়মিত নারী স্পন্দন। নারী মানে হচ্ছে আমাদের যে পালস যে হয়, হার্ট খুব দ্রুত পাম্প করে। অনিয়মিত দ্রুত নারী স্পন্দন লিখছো? লেখো। তারপর লেখো মুখে অথবা পায়ে পানি আসা, মুখে অথবা পায়ে পানি জমা, মুখে অথবা পায়ে পানি জমা। তারপর লেখো শেষ রাতে এবং সকালবেলা হার্ট অ্যাটাক সাধারণত বেশি হয়। হ্যাঁ, শেষ বেলা যখন হয় তখন না, এর মধ্যে লেখা হচ্ছে তাই হার্ট কি হয়, শেষ রাতে এবং সকালবেলা হার্ট অ্যাটাক বেশি হয়। তাই যে কোনো বুকে ব্যথা এ সময়
আচ্ছা লেখো, ওই নিয়ে লেখো, সমস্যা নেই, লক্ষণের মধ্যে লেখো। যে কোনো বুকে ব্যথা এই সময় দরকার না করে কি করতে পারে? হার্ট অ্যাটাক সৃষ্টি করতে পারে। হ্যাঁ, হার্ট অ্যাটাক করতে পারে। যে কোনো বুকে ব্যথা এ সময় হার্ট অ্যাটাক করতে পারে। তারপর শুরু হলে কি করে, কি করা উচিত? কেন হয় বিকেল রাত্রিবেলা কেন হয়? কারণ আমরা শেষ রাত্রে আমরা তো অনেক রিল্যাক্স অবস্থায় থাকি, তাই না? এবং সে সময় তোমার রক্ত অনুচক্রিকাগুলা এবং রক্ত নালী এগুলা, এবং আমাদের কি হয়, আমাদের রাত্রিবেলায় এই দেখো না, সকালবেলা আমি যদি পানি না খাই রক্তের আয়তন কমবে না বাড়বে? বা খাওয়া দাওয়া করি না এখন, তাহলে রক্তের আয়তন কিন্তু কম, কারণ পানি অলরেডি ইউরিন হয়ে বের হয়ে গেছে। তাহলে এক নম্বর কথা, তাহলে রক্ত বেশি ঘন হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, রক্ত বেশি যদি ঘন হয় তাহলে কি হবে, রক্ত জমার বাঁধার সম্ভাবনা বেশি থাকবে। কারণ যদি এমনিতেই তোমার কোথাও রক্তনালী, মূল কথা হচ্ছে রক্তনালী কোথাও যদি আগে থেকে ব্লক থাকে, তাহলে ওদিক দিয়ে যখন রক্ত অনুচক্রিকা যখন যাবে তখন সেক্ষেত্রে সবাইকে অ্যাক্টিভ করে দেয় যে তুমি এখানে রক্ত জমার বাঁধা শুরু করো। মানে দেখো, আমাদের নর্মালি রক্তের যে নালী স্মুথ থাকে, একদম স্মুথ, কিন্তু সামহাও যদি এই রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় তখন অনুচক্রিকা ওইখানে এসে মারামারি শুরু করে। আর সকালবেলায় সে বেশি সুযোগ পায়। কেন? সকালবেলায় রক্তটা ঘন থাকে, প্লাস রক্ত প্রবাহ আস্তে আস্তে হয়, তাহলে সেখানে অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, নেক্সট তারপর লেখো প্রতিকার লেখো। এনজিওপ্লাস্টি, ব্র্যাকেটে লেখো রিং বসানো। ও এনজিওপ্লাস্টি, হ্যাঁ এনজিওপ্লাস্টি ব্র্যাকেটে লেখো রিং বসানো। প্লাস্টিক পয়লা একার দুটো 6টা ঋষিকার। প্লাস্টিক এনজিওপ্লাস্টি বা রিং বসানো, ব্র্যাকেটে লেখো রিং বসানো। এনজিওপ্লাস্টি, এনজিও পয়লা একার দুটো 6টা ঋষিকার। এনজিওপ্লাস্টি ব্র্যাকেটে লেখো রিং বসানো, লিখছো? তারপরে বাইপাস সার্জারি, হ্যাঁ হ্যাঁ, থ্রম্বোলাইটিক থেরাপি। কারণ আমরা তো তোমার বুঝতে হবে তোমার বইয়ের মধ্যে কি লিখছে, একদম সবকিছু এমন কিছু বললাম তো লিখতে পারলাম না বই, লাভ আছে? থ্রম্বোলাইটিক থেরাপি আমরা যাদের হার্ট অ্যাটাক যাদের একবার হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে তাদের তোমার এক ধরনের ওষুধ দিয়ে রাখে, অ্যাসপিরিন, লোডোজ অ্যাসপিরিন। এটা কি করে, তোমার রক্ত অনুচক্রিকা কার্যকারিতা বন্ধ করে রাখে। দেখবা যে যাদের হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে বা হয়েছে অলরেডি, ওদের হ্যাঁ অনুচক্রিকা গোলায় ঝামেলা করে মেইনলি। আমাদের মানে এই পৃথিবীতে 60 থেকে 70% মানুষ রক্ত জমার বাধার জন্য মারা যাবে। মানে সে হঠাৎ করে যে মারা যাবে, এটা তার রক্ত জমার বাধার জন্য, কোথাও তার রক্ত জমা বেঁধে গেছে যার জন্য ওইটা ব্লক হয়ে মরে গেছে। এটা শিখছে এতদিন। অনুচক্রিকা জীবন ধ্বংস করে, টেনশনে আছে, সে তো রক্তকণিকা জীবন ধ্বংস করে। তো এটা হচ্ছে তোমার মনে রাখতে হবে। তারপরে লেখো, এখন কথা হলো যে তোমার এই জন্য থ্রম্বোলাইটিক থেরাপি, মানে থ্রম্বোলাইটিক মানে কি, থ্রম্বাস মানে কি, হোয়াট ইজ থ্রম্বাস? জমাট বাঁধা, রক্তনালীতে কোথাও জমাট বাঁধা সলিড অথবা লিকুইড কোনো পদার্থ থাকলে সেটাকে থ্রম্বাস বলে। নিচে লিখে রাখো, নিচে স্টার দিয়ে নোট করে নোট লেখো যে রক্তনালীতে, হ্যাঁ দেখো রক্তনালীতে কোথাও সলিড অর সেমি সলিড কঠিন অথবা অর্ধকঠিন পদার্থ তৈরি হলে তাকে থ্রম্বাস বলে। কঠিন অথবা কঠিন পদার্থ তৈরি হলে তাকে থ্রম্বাস বলে। অর্ধকঠিন পদার্থ তৈরি হলে তাকে থ্রম্বাস বলে। তারপরে লেখা হচ্ছে থ্রম্বাস
থ্রম্বাস থ্রম্বাস উৎপন্ন স্থান থেকে বিচ্যুত হয়ে থ্রম্বাস উৎপন্ন স্থান থেকে বিচ্যুত হয়ে দূরবর্তী কোনো নালীকে ব্লক করলে তাকে থ্রম্বোএম্বোলিজম বলে। থ্রম্বোএম্বোলিজম বলে, তাকে থ্রম্বোএম্বোলিজম বলে। হ্যাঁ, থ্রম্বোএম্বোলিজম। থ্রম্বোএম্বোলিজম এটা তো নাম কিভাবে মুখস্থ রাখে? এগুলো তো আমরা অনেক আগে, এগুলো তো মানে ইন্টারনেট পড়া, বুঝছো না? মানে মূল কথা হচ্ছে কোথাও রক্ত সলিড আর সেমি সলিড কোনো পদার্থ তৈরি হয়ে এটা তৈরি হওয়াটাকে বলা হয় থ্রম্বাস ফর্মেশন। আর এই থ্রম্বাসটা কি হতে পারে, যেখান থেকে তৈরি হয়েছে, এই নালীতে তৈরি হয়েছে, এখানে তৈরি হয়েছে, এখানে ডিটাচ হয়ে অন্য কোনো নালীতে গিয়ে ব্লক করে দিল। সাপোজ এই নালীটা এখানে গিয়ে ব্লক করলো, তাহলে কি হবে? তাহলে এটাকে বলা হয় থ্রম্বোএম্বোলিজম। এক জায়গায় তৈরি হয়েছে, অন্য জায়গায় গিয়ে ব্লক করে দিল, এটাকে থ্রম্বোএম্বোলিজম। আর থ্রম্বাস যদি তৈরি হয়ে থাকে অলরেডি, তাহলে ওইখানে রক্ত জমার বাঁধার সম্ভাবনা বেশি। আর রক্ত জমার বাঁধা একবার হয়ে গেলে কি হবে? তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটা ইস্কেমিয়া হয়ে যাবে, ইনফ্রাকশন, ওটাকে বলা ইনফ্রাকশন। লেখো যে তোমার কি বলে, ইনফ্রাকশন। থ্রম্বোএম্বোলিজম এর কারণে, লেখো থ্রম্বোএম্বোলিজমের কারণে এম্বোলিজমের কারণে নির্দিষ্ট টিস্যুতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়। অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ বন্ধ হয়ে যায়। একে ইনফ্রাকশন বলা হয়। ইনফ্রাকশন, INFRACTION, ইনফ্রাক্ট। এই এরিয়াটাকে বলা হয় ইনফ্রাক্ট, রস্বইদন্ত ন। ইনফ্রাকশন হচ্ছে প্রক্রিয়া, আর এই এলাকাটাকে বলা হয় ইনফ্রাক্ট। বন্ধ হয়ে থাকা এলাকাকে, হ্যাঁ, এলাকাকে বলা হয়, অঞ্চলটাকে বলা হয়, জায়গাটাকে বলা হয় ইনফ্রাক্ট। ইনফ্রাক্ট বানান কি? এটাকে কি লেখাইছি? মাইক্রো ইনফ্রাকশনটা কি বানান লেখাইছি কি? হ্যাঁ, বাংলা লেখা আছে স্যার। ইনফ্রাকশনটা লেখাইছি না? এর আগে দেখো তো বানান কি লিখছি। এই বাংলা বানান ঝামেলা। আসো ইনফ্রাকশন বলতে সোজা না। ইনফ্রা অথবা ওই যে পিছনে, শোনো এদিকে এসো স্যার, কয় দিকে চেঞ্জ করে? ওই যে ওখানে দাও, একে ইনফ্রাক্ট বলে। দেখো এই নালীটা এই জায়গার মধ্যে সাপ্লাই দিত, এই জায়গায় সাপ্লাই দিত, তাহলে এখানে যদি ব্লক হয়ে যায়, তাহলে এই জায়গাটা কি হবে? ইনফ্রাক্ট হয়ে যাবে না? ইজ কল্ড দ্য ইনফ্রাক্ট। আর এই প্রক্রিয়াটা হলো ইনফ্রাকশন। এখন যদি এটা হার্টে, দেখো যদি এই ইনফ্রাক্ট মানে এই প্রক্রিয়াটি হৃৎপিণ্ডে হয়, তাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে।
হ্যাঁ হ্যাঁ এটাই লেখাইছে, মানে যদি এই প্রক্রিয়াটি হৃৎপিণ্ডে হয় তাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। এবার টাইম বলেন। হৃৎপিণ্ডে হয় তাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। আচ্ছা, প্রতিকার তোমরা এইচডব্লিউ করে নিয়ে আসবা। ট্রিটমেন্ট তাহলে প্রতিকার কি হবে? প্রতিকার লেখাইছি না, এনজিওপ্লাস্টি। থ্রম্বোলাইটিক থেরাপি মানে ওই যে বললাম দেওয়া হয় কারো যদি থ্রম্বোলাইটিক থেরাপি, আমরা স্ট্রেপ্টোকাইনেস দিতে পারি, স্ট্রেপ্টোকাইনেস, টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তারপরে তোমার হেপারিন দিতে পারি, ওয়ারফেরিন দিতে পারি, তারপরে তোমার ক্লোপিডোগ্রেল দিতে পারি। এগুলো তোমার এক একটা থ্রম্বোলাইটিক থেরাপি, মানে ওষুধ দিতে হবে আমার। মনে করছে হার্ট অ্যাটাক নিয়ে আসছে, তাকে আমাকে কি করতে হবে? ওষুধ দেওয়া লাগবে। তাহলে এই সকল ওষুধগুলো আমরা দিই, এবং যাতে না হয় প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা কি করি, আগে থেকেই প্রিভেন্ট করার জন্য তাকে থ্রম্বোলাইটিক কিছু কিছু এজেন্ট দেওয়া হয় কন্টিনিউয়াস। যেমন বললাম অ্যাসপিরিন সারা জীবন খাইতে হয়। কারো যদি হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকে, অলরেডি একবার হয়ে গেছে, তাহলে তাকে সারা জীবন অ্যাসপিরিন খেতে হবে, লোডোজ অ্যাসপিরিন। কারণ অ্যাসপিরিন কি করে? রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা বন্ধ করে রাখে। তাহলে অ্যাটলিস্ট সে রক্ত জমাট বাঁধার কারণে সে মারা যাবে না। আচ্ছা, এনজাইনা বা বুকে ব্যথা তো বললাম, হার্ট অ্যাটাক শেষ। তারপর কি আছে? বাতজ্বর। বড় করে লেখো। কটা বাজে? কটা বাজে দেখো তো? 5 মিনিট হয়ে যাবে। লেখো যে বাতজ্বর, লেখো স্ট্রেপ্টোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার আক্রমণে STREP, স্ট্রেপ্টোকক্কাস। বাতজ্বর লিখছো? স্ট্রেপ্টোকক্কাস, COCCES, স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়া, হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস নামক ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট জ্বরকে বাতজ্বর বলে। সৃষ্ট জ্বরকে বাতজ্বর বলে। সৃষ্ট জ্বরকে বাতজ্বর বলে। বাতজ্বর বলে। লেখো টনসিলাইটিস। টনসিলাইটিস কমা টনসিলাইটিস, হ্যাঁ, টনসিলের মধ্যে যদি গলা ফুলে যায়, টনসিলাইটিস কমা খোসপাঁচড়া, ফোড়া, কমা লেখো ফোড়া, ফোড়া ফোড়া, ফয় চন্দ্রবিন্দু ওকার ডবন্ড রায়কার, ফোড়া ইত্যাদি রোগ হলে বাতজ্বর হওয়ার সম্ভাবনা বেশি। জিনিসটা আমি বলতেছি, লেখো যে দেহে এই জীবাণু প্রবেশ করলে, জীবাণুর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডি জটিল প্রক্রিয়ার মাধ্যমে হৃৎপিণ্ডের ভালভ বা কপাটিকা ক্ষতি করে।
হৃৎপিণ্ডের ভাল্ব বা কপাটিকা ক্ষতি করে। হৃৎপিণ্ডের ভাল্ব বা কপাটিকা ক্ষতি করে। একে হ্যাঁ রিউমেটিক হার্ট ডিজিজ বলে। একে রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ। তোমাদের বই আছে তো, এটা লেখা আছে না? রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ, হার্ট ডিজিজ, একে রিউমেটিক হার্ট ডিজিজ বলে। আচ্ছা দেখো কি হয়, এই মূল কথা। তারপর লেখো যে এই রোগটি সাধারণত শিশু বয়সে বেশি হয়। শিশু বয়সে বেশি হয়। শিশু বয়সে বেশি হয়। 20 বছরের উপরে সাধারণত হয় না। এই রোগটি শিশু বয়সে বেশি হয়। 20 বছরের উপরে সাধারণত হয় না। লেখো চিকিৎসা, লেখো চিকিৎসা, লেখো দীর্ঘদিন প্রায় 10 বছর ধরে খেতে হয় পেনিসিলিন। দীর্ঘদিন পেনিসিলিন সেবন করতে হয়। মানে সে তার সাপোজ মনে করো যে তোমার 8 বছর বয়সে তার এরকমই হয়েছে, বাতজ্বর ধরা পড়ছে, তাহলে তাকে কত 18 বছর, 20 বছর, 22 বছর হওয়ার এই পর্যন্ত তাকে পেনিসিলিন খেতে হবে। দীর্ঘদিন পেনিসিলিন ওষুধ সেবন করতে হবে। এখন দেখো কি হয়, এটা আসলে তো তোমাদের জটিল একটা প্রসেস। এটা আসলে মাল্টি সিস্টেমিক ডিসঅর্ডার তৈরি করে। মানে এটা অনেক ধরনের, দেহের মধ্যে অনেকগুলো রোগ তৈরি করতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আমাদের তোমার হাড়ের মধ্যে, জয়েন্টের মধ্যে তোমার হাত পা ফুলে যাবে, বলে না যে বাত ব্যথা। বাত ব্যথা নাম শোনো নাই? বাত জ্বর থেকে পরবর্তীতে বাত ব্যথা হইতে পারে। তারপরে তোমার রিউমাটিক তোমার সবচেয়ে কমনলি যেটা হয় সেটা হচ্ছে হার্টের ভালভ ক্ষতিগ্রস্ত হয়। কেন হয়? যদি আমার শরীরে কোনো জীবাণু ঢুকলো, এই স্ট্রেপ্টোককাস ঢুকলো, এই স্ট্রেপ্টোককাস যখন ঢুকে তখন এই স্ট্রেপ্টোককাসের বিরুদ্ধে আমার শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই অ্যান্টিবডিটা এই জীবাণুটাকে যখন মারে, জীবাণুকে যখন নষ্ট করে, তখন সাথে সাথে আমাদের হার্টের ভালভকেও নষ্ট করে ফেলে। মানে ব্যাপারটা হচ্ছে আমি একটা পিস্তল বানাইলাম, পিস্তল দিয়ে ওই যে ওরে আমি গুলি করব, কিন্তু ওর চেহারা আর ওর চেহারা এক হওয়ার কারণে আমি ওরে মেরে ফেলছি, ওরে মেরে ফেলছি। হ্যাঁ একই দেখতে, আমি তো আলাদা করতে পারি নাই। যার জন্য কি হয়েছে, ওরে মারছি, ওরে মারছি। মানে আমাদের শরীরে এই জীবাণু যখন দেহে প্রবেশ করে তখন তার বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা তৈরি হয়, এই অ্যান্টিবডিটা কি করে, এটাকে বলা অ্যান্টিজেনিক মিমিক্রি। মানে অ্যান্টিজেন একই হওয়ার কারণে এই হার্ট ভালভের সাথে ওই জীবাণুর চেহারার মিল আছে, গঠন মিল আছে। যার জন্য কি হয়, সে ওই অ্যান্টিবডিটা জীবাণুকে মারার সাথে সাথে হার্টের ভালভকে নষ্ট করে। হার্টের মধ্যে যদি ভালভ নষ্ট হয় বা ভালভগুলোর মধ্যে প্রদাহ হবে, তুমি ট্রিটমেন্ট নিলে না, তাহলে আস্তে আস্তে কি হবে, হার্ট ভালভ শক্ত হয়ে যাবে, ফাইব্রোসিস হবে, ক্যালসিফিকেশন হবে। তারপরে কি হবে, ক্যালসিফিকেশন যদি হয়, হার্ট ভালভ কি হবে, যখন রক্ত চাপ মারবে তখন খুলে যাবে আর বন্ধ হবে। তো তখন আর চাপ মারে খুলতে পারতো না, তখন এটাকে বলে স্টেনোসিস। এটা হচ্ছে মাইট্রাল স্টেনোসিস হতে পারে, অথবা স্টেনোসিস মানে কি, ওই যে বললাম যে হার্টের ভালভ এখানে শক্ত হয়ে গেছে। শক্ত যদি হয়ে যায় তাহলে কি এদিক দিয়ে রক্ত যেতে পারবো, খুলতে পারবো খুব সহজে। মনে করছে এই আমার দরজা খুব স্মুথ আছে, এখন এই দরজা মনে করো যে সাইড সুইচ দিয়ে একদমই হয়ে গেছে, তোমার চাপ লেগে গেছে, তাহলে কি রক্ত খুব সহজে খুলতে পারবো না। তখন এইরকম, তখন এই সমস্যাগুলো হবে। তখন এই ক্ষেত্রে এটা বলে স্টেনোসিস হবে। আরো অনেকগুলো ডিজিজ আছে। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক।
স্যার আগামী টাইম ও শোনো, আমার 13 তারিখে একটা পরীক্ষা আছে কলেজে খুললে। আসসালামু আলাইকুম। বাচ্চারা বড় থেকে বের হতে পারে না। না একদম এগুলো তাহলে কি বললাম, আমার তোমার 13 তারিখে আমার একটা পরীক্ষা আছে। হ্যাঁ, এই পরীক্ষাটা হয়ে গেলে তোমাদের তারপরে থেকে কন্টিনিউস ইনশাল্লাহ পড়াইতে পারবো। তোমরা তোমাদের নেক্সট ক্লাস থাকবে কালকে না তোমাদের শনিবার হবে না। তা বলছি আপনি বলুন। আমার 13 তারিখ কি বার হয়? সোমবার হয়। সোমবারে তোমরা 3টার ব্যাচ একটা থাকবে, আর মঙ্গলবারে সন্ধ্যার বেশি একটা সন্ধ্যার একটা ব্যাচ থাকবে। রবিবারে সন্ধ্যাবেলা হ্যাঁ, রবিবার না তো, মঙ্গলবার। মানে এই সোমবারে 3টা একটা, আর মঙ্গলবারে 6:30 একটা, ইনশাল্লাহ। ঠিক আছে। আর সবাই যাদের বেতন দেওয়া বাকি আছে দিয়ে দিও।